ক্যাপিটাল গেইনসের এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করব বলেছিলাম। প্রথমে ক্যাপিটাল গেইন সম্বন্ধে একটা মিনিমাম ধারণা দিয়েছিলাম, তোরা পড়েছিলিস। এরপর আমরা ক্যাপিটাল গেইনসের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব খুব ধীরে ধীরে। আমি এই ভিডিওতে কথাগুলো আমি চেষ্টাই করি ধীরে ধীরে কথা বলতে, এখানে আরও ধীরে ধীরে বলবার চেষ্টা করব এই কারণে যে ব্যাপারটা অনেকটাই মুখস্থ করতে হবে। তো প্রথম যে পয়েন্টটা দিচ্ছে সেটা হচ্ছে যে সম্পত্তি হস্তান্তরের একটি উদাহরণ। এটা কোথায় কোন পেজে আছে সেটা না জানাটা ভীষণ জরুরি। তো সম্পত্তি হস্তান্তরের একটি উদাহরণ দেখ, পেজ নাম্বার 102-এর দিকে তাকা। সম্পত্তি হস্তান্তরের সাধারণ উদাহরণ 1 নম্বর পয়েন্ট 3.1 প্যারা দাগা, সেলামির বিনিময়ে কোনো খনির ইজারা বা হস্তান্তর। তাহলে এখানে কি আছে? 1-এর এ, সেলামির বিনিময়ে কোনো খনির ইজারা প্রদান। তাহলে অ্যান্সার কত হবে? 1-এর এ। এবারে আয় 2, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার ইউনিটকে দীর্ঘমেয়াদী সম্পত্তি হিসাবে গণ্য হতে হলে ইউনিটগুলিকে কতদিন নির্ধারিত অধিকারে থাকতে হবে। প্রথমত একটা কথা বলি, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া মানে আগে না অ্যাক্সিস ব্যাংককে ইউটিআই ব্যাংক বলা হতো, তারপরে অ্যাক্সিস ব্যাংক সম্ভবত জার্মান কোম্পানি, তো তারা এসে আলাদা করে তৈরি করেছে। ইউনিট ট্রাস্ট ইউটিআই এর ইউনিট সম্ভবত এখনো আছে। তো আমাদের তো দরকার পড়ার জায়গাটা, এটা আমরা 101 নম্বর পেজে যাব। দেখ, ওপর দিকে লেখা রয়েছে কোনো কোম্পানির দাগাতে থাক কোনো কোম্পানির শেয়ার বা ভারতের কোনো স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোনো লগ্নিপত্রের জন্য বা ইউনিট ট্রাস্টের কোনো ইউনিট অথবা 10-23 ডি ধারায় বর্ণিত কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 36 মাসের পরিবর্তে অধিকারের সময়সীমা 12 মাসের বেশি হলেই ওই সমস্ত মূলধনী সম্পত্তিগুলিকে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলে। তাহলে এটা কি হবে? 2-এর ডি অ্যান্সার হবে। কেমন? খুব ভালো করে শুনবি, জায়গাগুলোকে দেখবি। তারপরে আসছি 3-এর, নিচের কোন লেনদেনটি সম্পত্তি হস্তান্তর বলে বিবেচিত হবে? তো নিচের কোন লেনদেনটি সম্পত্তি হস্তান্তর বলে বিবেচিত হবে? তো 102 নম্বর পেজে দেখ প্রশ্ন কি লিখলো, নিচের কোন লেনদেনটি সম্পত্তি হস্তান্তর বলে বিবেচিত হবে। তো সম্পত্তি হস্তান্তরের যে সাধারণ উদাহরণ নিয়েছে তার 1 নাম্বারটা আমি দাগিয়েছি। 6 নাম্বার দেখ, কোম্পানির মূলধন হ্রাস করার ফলে শেয়ার গ্রহীতাদের কোনো প্রদান। এই জায়গাটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে কি যে কোম্পানির মূলধন হ্রাস করার ফলে ব্যাপারটা হয়েছে কি যে এখন যে রিলায়েন্স কোম্পানি আছে তার শেয়ারের মূল্য আমাদের স্টক মার্কেটে 1400 টাকার উপরে চলছে। এটা আগে কি ছিল? 3000 টাকার উপরে ছিল। তাহলে 3000 টাকা দিয়ে কেনাটা চিপ না 1400 টাকা দিয়ে কেনাটা চিপ? অবশ্যই 1400 টাকা দিয়ে কেনাটা চিপ। সেই জন্য কি করেছে কোম্পানি? তার শেয়ার মূলধনকে ছোট করেছে। আপাতত এটুকুই বলি, এর বেশি এখন বোঝা সম্ভব না। তাই এটাকেই বলা হচ্ছে কোম্পানির মূলধন হ্রাস করার ফলে শেয়ার গ্রহীতাদের কোনো প্রদান। তাহলে এটা কোনটা হবে? যে 3-এর সি হবে। হলো। তারপরে 4 নাম্বার। আচ্ছা, একটু দেখে নেওয়া যাক ভিডিওটা কতক্ষণ হলো। 4 মিনিট, আরো কিছুক্ষণ চলতে পারে। যে লেনদেনগুলি মূলধনী সম্পত্তির হস্তান্তর হিসেবে বিবেচিত হয় না সেগুলি কোন ধারায় উল্লেখ আছে? তাহলে মূলধনী সম্পত্তি বলে বিবেচিত হয় না। আবার বলি, যে সমস্ত লেনদেনগুলি মূলধনী সম্পত্তির হস্তান্তর হিসাবে বিবেচিত হয় না। দেখ, পেজ নাম্বার 102-তে দুটো সেকশন আছে, সেকশন 46 আর 47, কিন্তু আমাদের এখানে রয়েছে 47, মানে 4-এর ডি হবে। হলো। তাহলে আমরা কি করব? পেজ নাম্বার 102-এ সেকশন 46 আর 47
দাগিয়ে রাখবো। এরপরে হচ্ছে 6 আয়কর আইন, না এরপরে হচ্ছে 5 আয়কর আইন 1961 কোন ধারায় স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তির সংজ্ঞা দেওয়া হয়েছে? তাহলে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তির সংজ্ঞা চলে আয়। স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি দেখ সেকশন 242A, দাগ দে। তাহলে এখানে 242A কোথায় আছে? 5 সি। দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি দেখ সেকশন 229A, 229A আছে, তাহলে 6A হবে। তারপরে কি বলছে? মূলধনী সম্পত্তির হস্তান্তর বলতে বোঝায়, মূলধনী সম্পত্তির হস্তান্তর বলতে বোঝায়। তো দেখ মূলধনী সম্পত্তির হস্তান্তর বলতে বোঝায়, তো দেখ 102 নম্বর পেজে ওই 3 নম্বর প্যারায় 1 নম্বর পয়েন্টার দিকে তাকা, সম্পত্তির বিক্রয়, বিনিময় বা ত্যাগ। দেখ এখানে সবকটাই রয়েছে, কেবলমাত্র বিক্রয়, বিনিময়, ত্যাগ, তার মানে সাথে ডি হবে। কেমন? 8 নম্বর, মূলধনী সম্পত্তি হস্তান্তর করে যদি ক্ষতি হয় তা কোন খাতে নির্ধারণযোগ্য? এটা আমি আর দেখাচ্ছি না, একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। মূলধনী সম্পত্তি তাহলে সেটা ক্যাপিটাল গেইনসের আন্ডারে পড়ে, তাহলে সেটা এই যদি ক্ষতি হয় তাহলে কি দিয়ে এটাকে মেক আপ করতে হবে? নিশ্চয়ই মূলধনী লাভ থেকে। 8 বি হবে। ব্যবসা এবং পেশার জন্য রক্ষিত বাণিজ্যিক সম্ভার, ব্যবসা এবং পেশার জন্য রক্ষিত বাণিজ্যিক সম্ভার। তাহলে দেখ ব্যবসা বা পেশা ওটা তো আমি সম্পত্তি হিসেবে ব্যবহার করছি না, ওটা ব্যবসার দ্রব্য, তার মানে সেটা চলতি সম্পত্তি বলে গণ্য হবে। অলংকারের মধ্যে পড়ে না সোনার জিনিস অলংকার, কোন পোশাকে খচিত মূল্যবান পাথর অলংকার, আসবাবপত্রে খচিত কোনো পাথর অলংকার, কিন্তু 7% ঋণ, স্বর্ণ ঋণপত্র এটা কিন্তু অলংকার নয়। 10 সি হবে। তাহলে আপাতত আমি 10 অবধি করলাম, ভেবেছিলাম 15 অবধি করব, অলরেডি 7 হয়ে গেছে। আজ এই সপ্তাহের ভেতরই আরও একটা করবার ইচ্ছে রইল। আমরা ক্যাপিটাল গেইনসটা এরকমভাবেই শেষ করব। ভালো করে দেখিস, আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে ফেলতে পারবো।